নমস্কার, আপনাদের জন্য রইল দিনের সবথেকে চর্চিত 10টি সংবাদ। শুরুতেই হেডলাইন। বাংলাদেশ সেনার জন্য বাংলার সিভিকই কাফি, 4 দিনে কলকাতা দখলের পাল্টা ধুয়ে দিলেন সুকান্ত। এবার মমতাকে চরম আক্রমণ বিএনপি নেতা রিজভীর, আমি তো জানতাম আপনি কট্টরপন্থী। বাড়ির অদূরে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন, কুলপিতে ব্যাপক উত্তেজনা। ইউনূসের বিচার হবে, নতুন সূর্যোদয় দেখবে বাংলাদেশ, লন্ডনে ভার্চুয়াল সভায় দাবি হাসিনার। সমবায় নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত নন্দীগ্রাম, তৃণমূল বিজেপির সংঘর্ষে গুলি বোমাবাজি এলাকায়। বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে রক্তাক্ত করার চেষ্টা, পিছনে কার হাত, বললেন অধীর। কঠিন শাস্তির ব্যবস্থা করুন, মুখ্যমন্ত্রীকে কার কথা বললেন সুকান্ত। বিডিও অফিস থেকে ব্যালট পেপার, ভোটার কার্ড পাচারের চেষ্টার অভিযোগ, আটকালো বিজেপি। নিয়মিত দিনের সেরা এবং নির্ভুল খবর পেতে সাবস্ক্রাইব করুন আজকের বাংলা সংবাদ চ্যানেলটিকে। আসছি খবরের বিস্তারিত নিয়ে। সাম্প্রদায়িক বিশৃঙ্খলার জেরে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে। নির্বিচারে অত্যাচার চলছে সংখ্যালঘু হিন্দুদের উপর। মৌলবাদীদের দাপাদাপি যেন থামতেই চাইছে না। এমনকি ভারতের মানচিত্র বদলে দেওয়ার হুমকিও দিয়েছেন কট্টরপন্থীরা। এমত অবস্থায় বাংলাদেশকে কার্যত ধুয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্যের সিভিক পুলিশদের প্রতি প্রশংসাসূচক মন্তব্যের সুরেই তিনি এদিন বলেন, বাংলাদেশের সেনাকে আটকাতে রাজ্যের সিভিক পুলিশই যথেষ্ট। সেই সঙ্গে ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের পরিস্থিতি প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। যে পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশি হিন্দুরা যাচ্ছে তার হৃদয় বিদারক। তবে বাংলাদেশ থেকে যারা হুমকি দিচ্ছেন তারা কোনো সরকারি পদে নেই, ওদের কোনো ক্ষমতা নেই। 4 দিনে কলকাতা দখল করার কথা বলছে। এটা কি হাতের মোয়া? কিছুই বোঝে না। বাংলাদেশের সেনার জন্য কলকাতার সিভিক ভলান্টিয়াররাই যথেষ্ট, তারাই আটকে দেবে ওদের। অর্থাৎ রাজ্যের আইন ও সম্প্রীতি রক্ষায় সিভিক পুলিশের গুরুত্ব স্বীকার করে নিলেন খোদ বিরোধী দলের অন্যতম নেতা। এদিন রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের প্রশংসার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর প্রশংসাও শোনা গিয়েছে সুকান্ত মজুমদারের মুখে। বাংলাদেশিদের কটাক্ষের পাল্টা জবাবে সুকান্ত বলেন, ভারতের সামরিক শক্তি নিয়ে বাংলাদেশের কোনো ধারণাই নেই। পৃথিবীর 4র্থ বৃহত্তম সৈন্য শক্তি রয়েছে ভারতের হাতে। ইসলামিক ধর্মান্ধতা কোন জায়গায় পৌঁছতে পারে তার জলজ্যান্ত উদাহরণ বাংলাদেশ। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর দাবিকে কটাক্ষ, মমতাকে ধর্মনিরপেক্ষ ভাবতাম, কিন্তু উনি কট্টরপন্থী। আক্রমণ বিএনপি নেতার। কি বলেছেন রিজভী? সাংবাদিক সম্মেলন থেকে বিএনপি নেতা বলেন, ভারতের জনগণের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। তাদের কিছু নেতা বিরূপ মন্তব্য করে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের শ্রদ্ধা ছিল, ভেবেছিলাম তিনি ধর্মনিরপেক্ষ, তিনি সব ধর্মকে সমান চোখে দেখেন, এটাই ভেবেছিলাম। কিন্তু তিনিও বললেন বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর দরকার। আসলে তার মধ্যেও কট্টর হিন্দুত্ববাদ আছে, আজ এটা প্রমাণিত। কোনো ভারতীয়ের উপর অত্যাচার হোক এটা নিশ্চয়ই চাই না। ভারত সরকার বিষয়টিকে রাষ্ট্রপুঞ্জে উত্থাপন করুন, যাতে তারা শান্তিরক্ষা বাহিনী পাঠাতে পারে বাংলাদেশ থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য। 2রা ডিসেম্বর বিধানসভায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে মমতাকে তোপ দেগেছেন ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আমার মনে হয় ওর দেশের শান্তিরক্ষা বাহিনী প্রয়োজন। ওই জন্যই মনে হয় উনি বলছেন ওনার দেশের জন্যই বোধহয় আমাদেরটা ভুলে উনি বলে ফেলেছেন বাংলাদেশের কথা। অন্যদিকে শুধু বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তারাই নয়, এবার যুদ্ধজিগির বিএনপি নেতার। এবার বাংলা, বিহার, ওড়িশা দাবি করলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি নেতার দাবি, বাংলাদেশ নাকি সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে। জল, স্থল, আকাশপথে দিল্লিকে রুখতে প্রস্তুত বাংলাদেশ, দাবি রুহুল কবির রিজভীর। বিদেশে সচিব পর্যায়ের বৈঠকের আগের দিন ফের উস্কানি দেন বিএনপি নেতা। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, বিশ্বের 12টি নিম্ন মধ্যবিত্ত দেশের মধ্যে স্মার্টফোন ব্যবহারে বাংলাদেশ রয়েছে 10ম স্থানে। এমনকি মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারেও বাংলাদেশ সবার চেয়ে পিছিয়ে। তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন করা হলো দক্ষিণ 24 পরগনার কুলপিতে।
মৃত ওই পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন হালদার কুলপির দৌলতপুরের বাসিন্দা ছিলেন। তিনি ছিলেন গাজীপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য। রবিবার সন্ধে 7:30-8টা নাগাদ নামাজ পড়তে মসজিদে আসছিলেন। বাড়ি থেকে 3-4 মিনিট দূরে রাস্তার উপরে দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে সারা শরীরে কোপায়। রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরেই পড়ে গেলে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে কুলপি গ্রামীণ হাসপাতালে ওই তৃণমূল নেতাকে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ রয়েছে কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত করে তৃণমূল কিছুই জানায়নি। কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার জানান, গ্রাম্য কোনো বিবাদে জড়িয়ে পড়েছিলেন তাঁদের দলের ওই নেতা। সেই কারণেই এই খুন কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, খুনের ঘটনায় রাত পর্যন্ত মৃতের পরিবারের কেউ কোনো অভিযোগ জানাননি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত। এদিকে তৃণমূল নেতার খুনের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উচ্চপদস্থ পুলিশ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ফ্যাসিবাদী গণহত্যাকারী ইউনূসের বিচার হবে। আজকের অন্ধকার কেটে নতুন সূর্যোদয় দেখবে বাংলাদেশ। লন্ডনে ভার্চুয়াল সভায় দীপ্ত কণ্ঠে জানালেন শেখ হাসিনা। বিজয়ের মাসে ৭১-এর শহীদদের স্মরণ করলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। হাসিনার বক্তৃতার মাঝেই স্লোগান উঠল জয় বাংলা। ইউনূসের ফাঁসির দাবি জানালেন উপস্থিত জনতা। সমবায় ভোট ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। গুলি, বোমাবাজি, অগ্নিসংযোগ বাদ গেল না কিছুই। রবিবার তমলুকের এগ্রিকালচার সোসাইটির নির্বাচন ছিল পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। সেই ভোটকে কেন্দ্র করে রবিবার বেলার দিকে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয় নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের কাঞ্চননগর গ্রাম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সামনেই চলে বোমাবাজি, গুলিও চলে। ঘটনাস্থলে গিয়েছিলেন বিরোধী দলনেতা অর্থাৎ নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর ভাই তথা তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। তার জেরে বেশ কিছু সময়ের জন্য স্থগিত হয়ে যায় ভোট গ্রহণ। পরে পুলিশ পরিস্থিতি খানিক নিয়ন্ত্রণ করে বোমাবাজি কিছুটা থামাতে সক্ষম হলেও বহু ভোটার আর বুথমুখ হতে পারেননি। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল বলেন, শনিবার থেকে বুথ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। ১০০ মিটারের বাইরে ক্যাম্প করার কথা বলা হয়েছিল, অথচ সেখানে রীতিমতো প্রহসন চালিয়েছে তৃণমূল। পুলিশের সামনে ব্যাপক বোমাবাজি করেছে ওরা। আমাদের এক নেতার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার জেরে আমি নিজেও আমার ভোটটা দিতে পারিনি। নন্দীগ্রামের ভোটারদের উপর তৃণমূলের আস্থা নেই বলেই এমন বোমাবাজি করছে। পাল্টা জেলার এক তৃণমূল নেতা বলেন, গন্ডগোল বিজেপি করেছে। আমাদের মনোনীত প্রার্থীদের মানুষ ভোট দেবে বুঝতে পেরেই অশান্তি করছে ওরা। অনেকে ভোট দিতে পারেননি, মানুষের জবাব দেবে। উত্তপ্ত বাংলাদেশ। পদ্মা পাড়ের দেশের মৌলবাদী নেতাদের একের পর এক মন্তব্যে উত্তেজনা ছড়াচ্ছে। শেখ হাসিনা দেশ ছাড়ার মাত্র 4 মাসের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি এমন বদলে গেল কি করে? বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পিছনে পাকিস্তান ও চীনের উস্কানি রয়েছে বলে মনে করেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। পাকিস্তান ও চীনকে আক্রমণ করে রবিবার তিনি বলেন, একটা প্ররোচনা দেওয়া চলছে। পিছনে পাকিস্তান ও চীন, তারা প্ররোচনা দিচ্ছে যাতে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হয়। বাংলাদেশের একটা অংশ পাকিস্তান ও চীনের কাঠপুতুল হয়ে ভারতের সঙ্গে শত্রুতার বাতাবরণ তৈরি করতে চাইছে। তারা ইন্দিরা গান্ধীর সহযোগিতায় স্বাধীন বাংলাদেশ তা মানে না। পাকিস্তান ও চীন কেন প্ররোচনা দিচ্ছে ব্যাখ্যা করলেন অধীর চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ককে বিষাক্ত করতেই ষড়যন্ত্র চলছে। জম্মু ও কাশ্মীরে কড়া নিরাপত্তার জন্য পাকিস্তান কিছু করতে পারছে না। বাংলাদেশ পাকিস্তানের থেকে আলাদা হওয়ার পর পাকিস্তানের উদ্দেশ্য হলো ভারতকে রক্তাক্ত করো। এতদিন বাংলাদেশকে পারছিল না, এবার বাংলাদেশের মাধ্যমে ভারতকে রক্তাক্ত করার চেষ্টা চলছে। এটাই পাকিস্তানের কৌশল। চীনের উদ্দেশ্য নিয়ে বহরমপুরের প্রাক্তন সাংসদ বলেন, পাকিস্তানের পাশাপাশি রয়েছে চীনও। বেজিং চায় ভারতকে ঘিরতে। পাকিস্তান চীনের দালাল। এবার বাংলাদেশকে কবজা করতে পারলে পূর্বেও ভারতকে ঘিরতে পারবে চীন। বাংলাদেশের পরিস্থিতি বদলাবে বলে আশাবাদী অধীর। তিনি বলেন, ইউনূস বাংলাদেশের শেষ কথা নন, মৌলবাদীরা শেষ কথা নন। হিন্দু মুসলমান মিলে যারা বাংলাদেশকে স্বাধীন করেছিলেন সেই শক্তি আবার প্রস্ফুটিত হবে। মৌলবাদীদের গ্রাস থেকে বাংলাদেশ মুক্ত হবে। সেই গণ আন্দোলন আজ না হলে কাল হবেই বলে আশাবাদী অধীর।
বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ চায় না সে দেশে অশান্তি বাড়ুক। বাংলাদেশের সঙ্গে আমাদের একাত্মতা রয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত সরকারের সর্বদলীয় বৈঠক ডাকা উচিত বলে মনে করেন অধীর। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছিলেন তিনি। প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সব দলের নেতাদের সঙ্গে বৈঠক করা দরকার কেন্দ্রের। আরজিকর সহ একের পর এক নারী নির্যাতনের ঘটনায় বারবার প্রশ্নের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী। এহেন পরিস্থিতি বরঞ্চায় উঠে এসেছে ফের ভয়াবহ অভিযোগ। সদ্য রাজ্যে একের পর এক নারী নির্যাতন নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা সুকান্ত মজুমদারের। এদিন সুকান্ত মজুমদার বলেন, এটাই কি বাংলার ব্যর্থ মুখ্যমন্ত্রীর নারী নিরাপত্তার মডেল? কলকাতায় 7 মাসের শিশুকে যৌন নির্যাতনের ভয়াবহ অভিযোগ। মুর্শিদাবাদে 5 বছরের নাবালিকাকে বাড়িতে নৃশংস যৌন নির্যাতন। এই ভয়াবহ ঘটনাগুলি রাজ্যের নৈরাজ্যের ছবি তুলে ধরে। মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের দিকে না দেখে নিজের রাজ্যে নজর দিন। বাংলার মেয়েদের সুরক্ষিত রাখার ব্যবস্থা করুন। দুর্বৃত্তদের কঠিন শাস্তির ব্যবস্থা করুন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপির রাজ্য সভাপতির। মূলত বরঞ্চায় 5 বছরের শিশুকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের অভিযোগ প্রকাশ্যে এসেছে। বিষয়টি জানাজানি হতেই অভিযুক্তকে গণপিটুনি দেন গ্রামবাসীরা। পরে ওই যুবককে গ্রেফতার করে বরঞ্চা থানার পুলিশ। অভিযোগ, গতকাল বাড়ির সামনে খেলার সময় 5 বছরের শিশুকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে ওই যুবক। পরে জঙ্গল থেকে শিশুকে উদ্ধার করেন পরিবারের লোকেরা। নির্যাতিত শিশু কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অতীতে একাধিক ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় দ্রুত মৃতদেহ দাহ করার ইস্যু উঠেছে। একাধিক মামলা রাজ্য পুলিশের হাত থেকে স্থানান্তরিত হয়ে কোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গিয়েছে এবং সেই সকল ক্ষেত্রে মৃতদেহ দাহ করলে আর পুনরায় ময়নাতদন্তের সুযোগ থাকছে না। যদিও এর মধ্যে কিছু ব্যতিক্রমী ঘটনা রয়েছে, যেখানে কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্ত করা হয়েছে। এদিকে সদ্য ঘটে যাওয়া আরজিকর কাণ্ডে এখনও প্রতিবাদের ঝড় দিকে দিকে। সম্প্রতি 7 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল আলিপুরদুয়ারের জয়গাঁওতে। সরল শিশুকে চাউমিন খাওয়ানোর লোভ দেখিয়ে তার সঙ্গে নারকীয় নির্যাতনের অভিযোগ উঠেছিল উত্তরবঙ্গের প্রান্তিক এই এলাকায়। এবার যেন অদ্ভুত এক আঁধার গ্রাস করেছে আমাদের চারপাশকে। নাবালিকা থেকে তরুণী, কিশোরী থেকে গৃহবধূ, লালসার হাত থেকে কারোরই যেন রেহাই নেই। হাসপাতাল, পরিত্যক্ত জমি, ধানক্ষেত, নদীর চর, পুজো মণ্ডপ, নানান প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে নারীর নিথর দেহ। সবচেয়ে উদ্বেগের হলো দীর্ঘ হয়েই চলেছে এই তালিকা। পোলবা বিডিও অফিস থেকে রাতের অন্ধকারে ব্যালট পেপার, ভোটার কার্ড, পুরনো কাগজপত্র, টিনের বাক্স গাড়ি বোঝাই হচ্ছে। জানতে পেরে বিজেপি কর্মীরা গিয়ে আটকান। যদিও ব্লক প্রশাসনের দাবি, সরকারি নিয়ম মেনে টেন্ডার করে পুরনো কাগজ বিক্রি হয়েছে। পোলবা দাঁতপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বিজেপির অর্ঘ্য চক্রবর্তীর অভিযোগ, সরকারি অফিস থেকে সরকারি কাগজ রাতের অন্ধকারে পাচার হচ্ছিল। ভোটার কার্ড, ব্যালট পেপার, বিভিন্ন ভাতার আবেদনপত্র টিনের বাক্স ছিল। পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তানসেন মণ্ডল বলেন, বিডিও অফিসের ভিতরে একটি গোডাউন মেরামত করার প্রয়োজন। যে গোডাউনে অনেক পুরনো কাগজপত্র পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। তার বক্তব্য, গত মাসের 12 তারিখে অর্থের মিটিংয়ে সিদ্ধান্ত হয় পুরনো নষ্ট হয়ে যাওয়া কাগজপত্র টেন্ডার করে বিক্রি করা হবে। ওপেন টেন্ডারের মাধ্যমে সেই কাগজ বিক্রি করা হয় 80,000 টাকায়। যে কিনেছে তিনি গাড়ি লোড করছিলেন, তখন বিজেপির কিছু অবাঞ্ছিত লোক বিডিও অফিসে ঢুকে সেই জিনিসপত্র আটকান বলেই দাবি। বিজেপি রাজনীতি করার জন্য এসব করছে। কোনো ভালো কাজ, উন্নয়নমূলক কাজে তাদের পাওয়া যায় না। পোলবা দাঁতপুর বিডিও জগদীশ প্রসাদ বারুই জানান, গোডাউনে পড়ে থেকে নষ্ট হচ্ছিল পুরনো কাগজ। সেগুলো সরকারি পদ্ধতি মেনে টেন্ডার করা হয়। অনেক কাগজ, তাই সেগুলি বের করে গোছগাছ করতে সময় লাগে। গতকাল রাত 9টা পর্যন্ত তিনি অফিসেই ছিলেন। তারপর বেরিয়ে যান। তিনি পরে শুনতে পান কিছু লোক গিয়ে গাড়ি আটকেছেন। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, বিজেপির নেই কাজ তো খই ভাজ। সরকারি নিয়ম মেনে পুরনো জিনিসপত্র টেন্ডার করা হয়েছিল, সেগুলো গুছিয়ে নিতে একটু রাত হয়েছে। তখন বিজেপি গিয়ে সেই গাড়ি আটকায়। আজকের মতন খবর এই পর্যন্তই। ধন্যবাদ।